আসসালামু আলাইকুম। আমরা আজকে এই ভিডিওতে একটা সংখ্যার অনেকগুলো বিন্যাস দেখব, বা একটা সংখ্যাকে কিভাবে গুণ করে, যোগ করে, ভাগ করে, বিয়োগ করে অনেকগুলো সুন্দরভাবে সিকোয়েন্স আকারে অন্য একগুলো সংখ্যা পাওয়া যাবে, তা আমরা এই ভিডিওতে দেখব। যেমন এখানে একটা সংখ্যা আছে 37,037। তো আমরা যদি 37,000 ক্রমান্বয়ে লিখি, তারপরে প্রত্যেকটাকে 3 করে গুণ করি এবং সিরিয়াল বাই আবার 1 2 3 4 5 6 7 8 9 এভাবে যদি গুণ করি, তাহলে তাহলে আমরা সুন্দরভাবে একটা সিকোয়েন্স পাচ্ছি। এক 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 করে চলতে থাকবে, অর্থাৎ 6টা এক আসবে, 2 আসবে 6টা, 3 আসবে 6টা, 4 আসবে 6টা, এভাবে করে 5 6 7 8 9, এভাবে করে 6টা করে সংখ্যা আসবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে সুন্দর একটা সিকোয়েন্স আসতেছে। এখন যদি আমরা বেজোড়ের বর্গ দেখি, তাহলে আমরা যদি দুটা বর্গ যোগ করি, এখানে যদি আমি 1 লিখতাম তাহলে 1 স্কোয়ার হতো। এখানে দ্বিতীয় নাম্বার ধাপ থেকে শুরু করা হয়েছে। যেমন 1 + 3, এটা কত হয়? 4। 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। আবার 1 + 3 + 5, এটা সমান 9। যোগ করলে আমরা 9 পাবো। 5 আর 3 8 আর 1 9। আবার 3টা সংখ্যা আছে এখানে, তাই 3 স্কোয়ার বা 3 স্কোয়ার। এই কারণে আমরা বিজোড় সংখ্যার, অর্থাৎ প্রথম থেকে 1 থেকে শুরু করে n সংখ্যক বিজোড় সংখ্যার বর্গের উপর বিজোড় সংখ্যাকে যদি বর্গ করা হয়, তাদের যোগফল আমরা n স্কোয়ার হিসেবে কল্পনা করি। এভাবে করে 1 থেকে শুরু করে যতগুলো সংখ্যা আমরা লিখব, এখানে যতগুলো পদ থাকবে তার উপর স্কোয়ার দিলে আমরা যোগফল পেয়ে যাব। যেমন এখানে সর্বশেষে আছে 1 3 5 7 এভাবে করে 19 পর্যন্ত। এখানে পদ সংখ্যা কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টি। তাহলে এটা যোগ করে যে মানটা পাওয়া যাবে, আমরা যদি শুধুমাত্র সেই পদ সংখ্যা অর্থাৎ 10-এর উপর স্কোয়ার করি বা বর্গ করি, করলে আমরা 100 পাবো। অর্থাৎ এখানে যোগ করে 100 পাওয়া যাবে। সেই মানটাই শুধুমাত্র পদের উপর স্কোয়ার করলে আমরা পেয়ে যাব। এখন আমরা আসি 3-এর বিন্যাস। আমরা কি জানি 3-এর গুণিতকগুলো হলো 3 6 9 12 15 এভাবে। তাহলে আমরা যদি এবার 3 গুণন 3 গুণন 3 অর্থাৎ 3 কিউব করি, আবার তার নিচে নিচে 6 গুণন 6 গুণন 6, 9 গুণন 9 গুণন 9, 12 গুণন 12 গুণন 12, 15 গুণন 15 গুণন 15, এভাবে যদি আমরা করতে থাকি, অর্থাৎ আরও যদি হয়, অর্থাৎ পরে যদি হয় 3 5 15, 3 6 18 18 18, এভাবে আমরা করতে পারি। তো সিরিয়াল বাই লিখলাম, এবার আমরা ভাগ চিহ্ন দিলাম। এবার এখানে আমরা গুণ করেছি, এখন আমরা শুধুমাত্র যোগ করব, অর্থাৎ 3 যোগ 3 যোগ 3, 6 যোগ 6 যোগ 6, এখানে 9 গুণ করেছি, 9 যোগ 9 যোগ 9, 12 গুণ করেছি, এখানে এখানে 12 যোগ 12 যোগ 12 হবে। তারপরে 15 যোগ 15 যোগ 15 হবে। পরবর্তীতে যদি আরও করা হয়, তাহলে এখানে হবে 18 যোগ 18 যোগ 18। তাহলে এবার আমরা এখানে আসি। এখানে আমাদের সুন্দর একটা সিকোয়েন্স আসতেছে। 3-এর গুণিতক কি? 3 6 9 12 15 এভাবে। এখানেও আমরা সিরিয়াল বাই লিখলাম 3 6 9 12 15 গুণন জাস্ট 1 2 3 4 5 6 7 8 এভাবে করে চলতে থাকবে। যদি আমরা আরও বের করতাম, তাহলে এখানে হতো 18 গুণন 6। তারপরে করতে থাকলে আরও আসতো এরকম সুন্দর একটা সিকোয়েন্স। তাহলে এবার আমরা পরবর্তীতে আরেকটা ধাপে যাই। এবার আমরা 9কে নিয়ে কাজ করব। যেমন আমরা যদি লিখি 1 2 3 4 5 6 7 9, অর্থাৎ এখানে 8 মিসিং। তাহলে এখানে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত সংখ্যা আছে 8 বাদে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 9। 8 বাদ দেওয়া হয়েছে এই কারণে, কেননা আমাদের একটা সুন্দর একটা সিকোয়েন্স আসতে হবে, তার কারণে 8টা আমরা বাদ দিয়ে মানে 8টা বাদ দেওয়া হয়েছে। তাহলে এটা গুণন আমরা কি করলাম, অর্থাৎ আমরা প্রথমে 9 বার 1 2 3 4 5 6 7 9 লিখলাম 9 বার। এরপরে শুধুমাত্র 9 গুণ করতে থাকবো 9। এবার আমরা শুধুমাত্র 1 2 3 4 যথাক্রমে 9 পর্যন্ত গুণ করলে একটা মজার একটা সিকোয়েন্স আসবে। যেমন এখানে আসছে 1 1 1 1 1 1 1 1 1, পরেরটায় আসবে 2 2 2 2 2 2 2 2 2, এভাবে করে 3 4 5 6 7 8 9 পর্যন্ত আসবে। তাহলে একটা সুন্দর একটা সিকোয়েন্স পাওয়া গেল। আর প্রত্যেকটাই কিন্তু 3 3 3, অর্থাৎ 9টা করে সংখ্যা।
এখানে 9টা করে সংখ্যা আমরা 9 গুণ করেছি, এখানেও 9টা করে সংখ্যা আসছে। সরি, এখানে 1 2 3 4 5 6 7 8টা করে সংখ্যা গুণ করা হয়েছে, কেননা 8 মিসিং, কিন্তু 9টা করে আমরা সংখ্যা প্রতিবারে পেয়েছি। এখন যদি আমরা উল্টো পাশে 1 থেকে 9 পর্যন্ত লিখি, 1 2 3 4 5 6 7 8 9, এভাবে আমরা কয়েকবার লিখলাম। মোট 1 2 3 4 5 6 7 8 9 বার লেখা হয়েছে। তো এবার আমরা কি করব, 9 গুণ করব, আগের মতো 9 9 9 করে গুণ করলাম। এবার আমরা সিরিয়াল বাই 1 2 3 4 5 6 7 8 9 আগের মতো করেই গুণ করব। এবার আমরা দেখি প্রথম যে অঙ্কটা সেটা পাবো 0, অর্থাৎ প্রথমে এটা গুণ করে যে সংখ্যাটা আসবে তার প্রথম অঙ্ক হবে 0। প্রথম বলতে বাম পাশ থেকে প্রথম অঙ্ক 0, এখানে আসবে 1, তারপর 2 3 4 5 6 7 8। ঠিক তেমনিভাবে মাঝখানে আমরা কী কী পাবো, 8 পাবো, 7 পাবো, 6 5 4 3 2 1, একের পরে 0 পাবো। এখানে আমরা 0 থেকে শুরু করে 8 পর্যন্ত পেয়েছি। এবার আমরা উল্টো পাশে যাব, অর্থাৎ 9 থেকে শুরু করে নিচের দিকে আসবো। 9 8 7 6 5 4 3 2 1, সুন্দর একটা সংখ্যা পাওয়া যাচ্ছে, আর একটা সুন্দর একটা সিকোয়েন্সও পাওয়া যাচ্ছে। এবার আমরা যদি নিচের দিকে আসি, এখানেও আমরা সেম 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ আমরা মোট 1 থেকে শুরু করে 9টি অঙ্ক লিখলাম, কয়েকবার লিখলাম। এবার যদি আমরা 9 আবার গুণ করতে থাকি, আবার 1 2 3 4 5 6 7 এভাবে করে 8 9 গুণ করতে থাকি, তাহলে আমরা যথাক্রমে 1 1 1 এভাবে করতে করতে এখানে আমরা পাবো 4 5 6 7, 7টি 1, তারপরে পাবো 7টি 2, 7টি 3, 7টি 4, 7টি 5, 7টি 6, 7টি 7, এভাবে করে পরেরটায় পাবো 7টি 8, তারপরেরটা পাবো 7টি 9, এভাবে। আর এখানে পাবো 101, তারপরে হবে 202, 303, অর্থাৎ 1 1ই থাকবে, 2 2 থাকবে, খালি মাঝখানে 0 0 0 করে আমরা পেয়ে যাব। এটা একটা সুন্দর সিকোয়েন্স আমরা পেয়ে গেলাম। এবার আসি একটা দশমিকের সংখ্যায়। যেমন 1কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি পাবো 0.1111, এভাবে চলতে থাকবে। এবার 2কে যদি আমি 9 দিয়ে ভাগ করি 0.22222, এভাবে করে চলতে থাকবে। 3কে যদি 9 দিয়ে ভাগ করি 0.3333 চলতে থাকবে। একইভাবে 4কে 9 দিয়ে ভাগ করলে 0.444, এখানে হলো 5কে 9 দিয়ে ভাগ করলে 0.555 চলতে থাকবে। 8কে 9 দিয়ে ভাগ করলে 0.8888, এভাবে চলতেই থাকবে। এখন আমরা যাই পরেরটায়, মজার সংখ্যা 132। এই 132-এর একটা মজার রহস্য হলো, এটি যে 3টি অঙ্ক নিয়ে তৈরি সেই অঙ্কগুলো দিয়েই 2 অঙ্কের যতগুলো সংখ্যা তৈরি করা সম্ভব সেগুলো পরস্পর যোগ করে 132 পাওয়া যাবে। অর্থাৎ 132, এখানে কয়টা অঙ্ক আছে, 3টা, 1 3 আর 2। এখন 1 3 2 এই 3টা অঙ্ক ইউজ করে কতগুলো সংখ্যা তৈরি করা যায় সেটা আমরা দেখি। 13 লিখতে পারবো, 12 লিখতে পারবো, 31 লিখতে পারবো, 32 লিখতে পারবো, 21 লিখতে পারবো, আর কি 23 লিখতে পারবো। অর্থাৎ 2 অঙ্কের শুধুমাত্র এই কয়টি সংখ্যায় তৈরি করা যায়। এখন আমরা যদি এই 2 অঙ্কের যে যতগুলো সংখ্যা তৈরি করা গেছে আমরা যদি যোগ করি 132ই পাবো। তো মজার একটা সংখ্যা না এটা, যোগ করলে 132 পাচ্ছি। এবার আমরা যাই নেক্সটে, মজার সংখ্যা 169। আমরা যদি 169কে উল্টো করে 961 লিখি তাহলে 169-এর বর্গমূল 13কে উল্টেও 31 হয়ে যাবে। অর্থাৎ আমরা কি জানি, 169-এর বর্গমূল যদি করি তাহলে আমরা পাই 13। এখানে 961, এটার যদি বর্গমূল করি তাহলে আমরা কত পাবো, 31। তো আমরা যদি 169-কে উল্টো করে লিখি 961, অর্থাৎ 961 উল্টো করে লিখলাম, এটার বর্গমূল কত, 13। 13কেও যদি আমরা উল্টো করে লিখে 31 হয়ে যায়, সেটা হবে 961-র বর্গমূল। অর্থাৎ সংখ্যার উল্টো করে যে সংখ্যাটা হয় বর্গমূল করলেও এটার বর্গমূলের উল্টো করে লিখলেও এটার বর্গমূল হয়ে যায়। এখন আমরা যাই 6 থেকে 9। আমরা যদি 6-এর বর্গ করি তবে আমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাবো। 6 6 36, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পাচ্ছি। এদের যোগ করে দিলেই 9 পেয়ে যাব। এখন আমরা যদি n সংখ্যক 6-এর বর্গ করি তবে 2n সংখ্যক অঙ্কবিশিষ্ট সংখ্যা পাবো। একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। এখানে কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে। যদি আমরা 6 স্কোয়ার করি পাবো 36। এখন 3 আর 6 যদি আমরা যোগ করি পাবো 9। এখন যদি
66 অর্থাৎ দুইটা 6কে স্কোয়ার করি আমরা পাবো 4 3 5 6। এখন যদি আমরা এটাকে যোগ করি অর্থাৎ 43 আর 56কে যোগ করি পাবো 99। অর্থাৎ আমরা মাঝখানে ভাগ করে দিচ্ছি, এখানে দুটো সংখ্যা তাই মাঝখানে ভাগ করলে একটা একটা করে সংখ্যা পাওয়া যায়, এখানে চারটা সংখ্যা মাঝখানে ভাগ করলে দুইটা দুইটা করে সংখ্যা পাওয়া যায়। একইভাবে এখানে যদি আমি 1 2 3 তিনটা 6-এর স্কোয়ার করি তাহলে 2n সংখ্যক অর্থাৎ 3 দুগুণ 6টা অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পাবো। এখন এটাকে যদি আমি অর্ধেক করে দেই, এই পাশে 3টা অঙ্ক থাকবে, এই পাশে 3টা অঙ্ক যোগ করলে আমরা 3টা 9 পাবো। ঠিক তেমনিভাবে লাস্টেরটায় 5টা 6-এর স্কোয়ার করা হয়েছে, তাহলে আমরা 5 দুগুণ 10টা সংখ্যা 10টা অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পাচ্ছি, যেটাকে যদি আমরা অর্ধেক করে দেই, এই পাশে 5টা সংখ্যা এই পাশে 5টা সংখ্যা যোগ করলে আমরা 5টা 9 পাবো। এখন দেখি 7-এর গুণে মতার সংখ্যা। তাহলে এখানে একটা নির্দিষ্ট অঙ্ক নেওয়া হয়েছে, এখানে অঙ্ক আছে 1 2 3 4 5 6 7 8 9 10টি করে, অর্থাৎ এখানে মোট 10টি করে অঙ্ক আছে, একটা নির্দিষ্ট সংখ্যা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। তো এখানে যদি আমি এই অঙ্কগুলোকে 7 দ্বারা গুণ করি, প্রত্যেকটাই যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে পাবো 10 10 10 10 এভাবে করে 1 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, মোট 11টা অঙ্ক আছে। এখানেও তেমনি পাচ্ছি আমরা 20 20 20 20 20 আর লাস্টে 2। এটাকে যদি 7 দ্বারা গুণ করা হয় 30 30 30 30 30 30 লাস্টে 3, অর্থাৎ এইভাবে যতগুলো সংখ্যা তৈরি করা যায় 90 90 90 90 90 লাস্টে 9, এগুলো প্রত্যেকটাই 7 দ্বারা বিভাজ্য। এবার আমরা যাই 8-এর জাদু। আমরা যদি 1কে 8 দ্বারা গুণ করি তার সাথে 1 যোগ করি পাবো 9। এবার 1-এর পরে কি হয় 2, তাই আমরা যদি 12 লিখি অর্থাৎ 1-এর সাথে 2 যোগ করি বলতে 12 একটা সংখ্যা, এরপরে হবে 1 2 3, তারপরে হবে 1 2 3 4, তারপরে হবে 1 2 3 4 5, এভাবে করে 1 2 3 4 5 6 7 8 9, এভাবে যদি আমরা লিখি গুণন 8 লিখি, এরপরে লাস্টে যে সংখ্যাটা আছে 1 যোগ করি, এখানে লাস্টে আছে 2 2 যোগ করি, লাস্টে 3 আছে 3 যোগ করি, এখানে লাস্টে 4 4 যোগ করি, এভাবে 5 6 7 8 9 যোগ করি, তাহলে একটা সুন্দর একটা সিকোয়েন্স পাওয়া যায়। 9, এখানে 98, এখানে 9 8 7, এখানে 9 8 7 6, এখানে 9 8 7 6 5, এভাবে করে 9 8 7 6 5 4 3 2 1 সুন্দরভাবে পিছন থেকে সামনের দিকে আসলো। এখন আমরা যাই আরেকটায়। এখানে আমি প্রথমে 1 লিখলাম, লাস্টে কি লিখলাম 9, যোগ করি আমরা যদি 10 পাবো। এবার 1-এর পরে 2 লিখলাম, আর এখানে 9-এর পরে কি হবে 8, অর্থাৎ এটা প্রথম থেকে পরের দিকে যাচ্ছে, এটা শেষ থেকে সামনের দিকে আসতেছে, তাহলে 1-এর পর 2 হয়, 9-এর আগে 8 হয়, তাহলে যোগ করি 100 পাবো। এখানে 1 2 3 লিখলাম, এখানে 9 8 7 লিখলাম, তাহলে 1000 পাবো। আবার 1 2 3 4, এখানে 9 8 7 6, তাহলে 10,000 পাবো। একইভাবে 1 2 3 4 5 6 7 8 9 যোগ 9 8 7 6 5 4 3 2 1 যদি আমরা যোগ করি এই সংখ্যাটা পাবো। অর্থাৎ প্রথমে 1 থেকে পাচ্ছি 10, তারপরে 12 থেকে এখানে পাচ্ছি 100, একটা করে শূন্য কিন্তু বাড়তিছে, একটা সুন্দর একটা সিকোয়েন্স আসতেছে। এবার আমরা যাই 3-এর ম্যাজিকে। 121 অর্থাৎ 1 2 1, এটাকে যদি 3 দ্বারা গুণ করি 3 6 3 পাচ্ছি। এবার 1 2 2 1, এখানে 2টা 2 হয়ে গেল, যদি আমরা 3 দ্বারা গুণ করি এখানেও 2টা 6 পাওয়া যাবে, আর দুই পাশে 3 পাবো। এখানে যে কয়টা 3 আছে মাঝখানেও কিন্তু সেই কয়টা 3 পাবো আমরা, কেন 3 দ্বারা গুণ করলে 3 দুগুণ 6 3 দুগুণ 6 3 দুগুণ 6, আর দুই পাশে 1 থাকার কারণে 3 1 কে 3 3 1 কে 3 আমরা পাচ্ছি। এটাও একটা সুন্দর সিকোয়েন্স। এখন আমরা যাই প্যালিন্ড্রোমিক সংখ্যা। প্যালিন্ড্রোমিকও মৌলিক সংখ্যাও কিন্তু থাকতে পারে, যেমন আমরা যদি বলি 2কে যদি আমরা উল্টে লিখি, অর্থাৎ এখানে একটা সংখ্যাই আছে, উল্টালে ওটাই হবে, তাই 2 একটা প্যালিন্ড্রোমিক সংখ্যা, সেটা হলো মৌলিক। তারপর 3 একটা প্যালিন্ড্রোমিক সংখ্যা, 5 7 11, 11কে যদি আমরা উল্টে লিখি, অর্থাৎ এককের অঙ্ক দশকের স্থানে, দশকের অঙ্ক এককের স্থানে আনি, তাহলে কিন্তু 11ই থাকে।
এটা একটা প্যালিন্ড্রোমিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা। 131 এটা একটা মৌলিক সংখ্যা, আমরা যদি উল্টে লিখি সেম। 151 সেম। এভাবে অনেকগুলো মৌলিক সংখ্যা আছে যেগুলো প্যালিন্ড্রোমিকও। আর প্যালিন্ড্রোমিক সংখ্যাটা মেইনলি উল্টে লিখলেও এক হয়, আবার সোজা লিখলেও এক হয়, অর্থাৎ সোজা লিখলে যেটা হয় উল্টে লিখলেও সেটাই হয়। এখন যদি আমরা দেখি প্যালিন্ড্রোমিক সহ পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ স্কোয়ার করলে বা রুট করলে যেটা একটা পূর্ণ সংখ্যা আছে সেটাই হলো পূর্ণবর্গ সংখ্যা। যে সংখ্যা রুট করলে একটা পূর্ণ সংখ্যা আছে সেটা হলো পূর্ণবর্গ সংখ্যা। যেমন জিরোকে রুট করলে আমরা জিরোই পাবো, একটা পূর্ণ সংখ্যা। এবং জিরোকে উল্টালেও, অর্থাৎ এটা উল্টানোর কিছু নেই, একক অঙ্ক নেই, শুধুমাত্র একক অঙ্ক আছে, দশক অঙ্ক নেই, তাই উল্টা লিখলে জিরোই হয়। তাই জিরো একটা প্যালিন্ড্রোমিক এবং পূর্ণবর্গ সংখ্যা। আবার তেমনি 1, 4, 9 অর্থাৎ প্রত্যেকটা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যাই কিন্তু প্যালিন্ড্রোমিক সংখ্যা। যেমন 121 এটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং এটা পূর্ণবর্গ সংখ্যা, উল্টে লিখলে কিন্তু 121ই হয়। আবার 484 এটাকে উল্টে লিখলে কিন্তু 484 হয় এবং এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক তেমনিভাবে 676, তারপরে হলো 10,201, এগুলো উল্টে লিখলে এটাই হয়। তেমনি 12,321 উল্টে লিখলে এটাই হয় এবং এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এখন আমরা দেখি প্যালিন্ড্রোমিক লেখা প্রাচীন কিরাতার্জুনীয় কাব্যের বহু অনুচ্ছেদে দেখা যায়। এমনই একটি অনুচ্ছেদ হলো সারস নয়না ঘন অঘ নারচিত রতার কলিক হর সার রসাহর কলিকর তারত চিরনাগ অনঘ নায়ন সারসা। এখন এই যে একটা লাইন আমরা পড়লাম, বিদঘুটে লাইন, এটা এই পাশ থেকে আমরা পড়ে আসলাম, এটা একটা কিন্তু অনুচ্ছেদ। তো একটা কাব্যের মধ্যে এই অনুচ্ছেদটা লেখা হয়েছে। এখন যদি আমরা উল্টা পাশ থেকে পড়ি, দেখি সারস, এখানেও কিন্তু আমরা সারস পেয়েছি। নয়না, এখানেও আমরা নয়না পেয়েছি। ঘন অ, এখানেও কিন্তু ঘন অ পাচ্ছি আমরা। তারপরে ঘনা, এই যে ঘ না, আমরা অ পর্যন্ত পড়েছিলাম, এই যে ঘনা। তারপরে তরতা, সরি, এই যে রচি তরতা, তাহলে রচি তো রতা, আমরা কিন্তু মিল পাচ্ছি। তারপরে রক লি ক, এই যে রক লি ক, অর্থাৎ শব্দগুলো না মিললেও আমরা এই পাশ থেকে পড়ে যে বর্ণগুলো পাচ্ছি এই পাশ থেকে পড়লেও সেই বর্ণগুলোই আমরা পাচ্ছি। অর্থাৎ এটাকে বলা যেতে পারে প্যালিন্ড্রোমিক একটা কথা বা প্যালিন্ড্রোমিক অনুচ্ছেদ। আবার 14 শতকে সূর্য পণ্ডিতের লেখা আরেকটা সুন্দর একটা কাব্য রয়েছে। এটা হলো রামকৃষ্ণ বিলোম কাব্যম নামে 80টি শ্লোকের যে বিখ্যাত কবিতা রয়েছে, তার প্রতিটি শ্লোকই এক একটি প্যালিন্ড্রোম। 3 নং শ্লোকে রয়েছে এটা, অর্থাৎ তামসিত্ব সতী সত্য সীমতা মায়াক্ষম সমক্ষ আয়মা মায়াক্ষম সমক্ষয়া ক্ষমা সমক্ষয়া অমা তামসিত্ব সতী সত্য সীমত। অর্থাৎ আমরা এই পাশে পড়লে একটা যে লাইনটা আমরা পাচ্ছি বা যে বর্ণগুলো পাচ্ছি, আমরা যদি এখন উল্টো পাশে পড়ি সেম কিন্তু লাইন পাচ্ছি। এগুলো হলো প্যালিন্ড্রোম, অর্থাৎ উল্টো পাশে লিখলেও যা, সোজা পাশে লিখলেও তা। আবার আমরা কিন্তু প্যালিন্ড্রোম পাচ্ছি দিন সাল মাসের হিসাব ক্ষেত্রেও। যেমন একটা প্যালিন্ড্রোম সংখ্যা কি 20/2/2002, অর্থাৎ তারিখ হলো 20, 2 নাম্বার মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস, যদি আমরা ইংলিশে বলি ফেব্রুয়ারি মাস, আর এটা 2002 সাল। এটা আমরা পাচ্ছি 20/02/2002। এখন যদি আমরা উল্টা করি তাহলে পাবো 20/02/2002 বা 2002। তেমনিভাবে তারিখ 11, মাস 2, সাল হলো 2011। এটা যদি আমরা উল্টা করি, যেমন এখানে আমরা কী পাচ্ছি, সোজা করে পড়লে 11022011, উল্টা করে পড়লে 11022011, সেম কিন্তু পাচ্ছি। ঠিক তেমনিভাবে এগুলো সবগুলোই প্যালিন্ড্রোমিক তারিখ। যেমন আমাদের মাঝে 02 অর্থাৎ তারিখ 2, মাস 2, 2020 সাল চলে গেল।
এবার পরবর্তীতে প্যালিন্ড্রোমিক তারিখ আসবে একদম 22 তারিখে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 22 তারিখে 2022 সালে, অর্থাৎ পরের বছর। এবার আমরা পরবর্তীতে চলে যাই। 3 থেকে বড় সকল মৌলিক সংখ্যার বর্গকে 12 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয়। এটা একটা মজার বিষয়। 3 থেকে বড় যে কোনো সকল মৌলিক সংখ্যার যদি আমরা বর্গ করি, সেই বর্গকে যদি 12 দ্বারা ভাগ করি সবসময় ভাগশেষ 1 হয়। এবার আমরা প্যাসকেলের ত্রিভুজে যাই। প্যাসকেলের ত্রিভুজ আমরা সবাই জানি, 1 এখানে 1 মাঝখানে যোগ করে লিখতে হয়। তো এখানে প্যাসকেলের ত্রিভুজে 1কে আমরা কি লিখতে পারি, 2-এর উপর 0, অর্থাৎ এটার মান 1। কোনো সংখ্যার উপর যদি আমরা 0 দিই তাহলে সেটার মান কি হয়, 1। 0 বাদে সেই সংখ্যাটা 0 হওয়া যাবে না, অর্থাৎ 2-এর জায়গায় 0 হতে পারবে না। তো এবার দুই পাশে 1 থাকে, অর্থাৎ আমরা যদি চিন্তা করি এখানে 1 থাকে, দুই পাশে 1 থাকে, আবার মাঝখানে কিন্তু আবার 1 লিখতে হয় প্যাসকেলের ত্রিভুজ অনুযায়ী। তো প্যাসকেলের দ্বিতীয় যে লাইনটা, অর্থাৎ দ্বিতীয় যে একটা লাইন থাকে, যেমন প্রথম লাইনে থাকে 1, দ্বিতীয় লাইনে থাকে 1 1, তৃতীয় লাইনে 1 1, অর্থাৎ প্রথম আর শেষে 1 দিয়ে মাঝখানে দুটো যোগ করে লিখতে হয়, অর্থাৎ 1 to 1 হয়। ঠিক ওই লাইনগুলো আর কি, প্রথমে থাকে 1, তো 1কে আমি লিখতে পারি 2-এর উপর 0, দ্বিতীয় লাইনে থাকে 1 1, সেটা যদি আমরা যোগ করি তাহলে আমরা 2-এর উপর 1, অর্থাৎ পাওয়ার হিসেবে 1 দিতে পারি। এবার যদি তৃতীয় লাইন দেখি 1 2 1, তৃতীয় লাইন যদি যোগ করি সেটার যে মানটা সেটাকে আমরা লিখতে পারি 2² হিসেবে। তো তৃতীয়র পরে এখন চতুর্থ যে লাইনটা আছে সেখানে থাকে 1 3 3 1, তো এগুলো যদি আমরা যোগ করি সেটাকে আমরা 2³ আকারে লিখতে পারি। আবার পঞ্চম লাইনে 1 4 6 4 1 এটা থাকে, তো এগুলো যদি যোগ করি সেটাকে আমরা, অর্থাৎ সেই মানটাকে আমরা 2⁴ আকারে লিখতে পারি। একইভাবে এই যে এটা কত নাম্বার লাইন, 1 2 3 4 5 6 7 8 9, 9 নাম্বার লাইন। তো 9 নাম্বার লাইনে যে সংখ্যাগুলো থাকে প্যাসকেলের ত্রিভুজে সেটাকে আমরা 2-এর পাওয়ার 8 হিসেবে লিখতে পারি, অর্থাৎ n-1 হিসেবে। এখানে n বলতে আমি যে লাইন, যত নাম্বার লাইন বোঝাই। এখানে যেমন 9 নাম্বার লাইন, তো আমি 2-এর পাওয়ার 1 কমে দেবো, অর্থাৎ 8 করে দেবো, 2-এর পাওয়ার 8। এভাবে করে প্যাসকেলের ত্রিভুজ যত দূর আমরা যেতে চাই যেতে পারবো, এবং সেটাকে যদি আমরা যোগ করি যে মানটা পাবো সেটাকে 2-এর পাওয়ার হিসেবে আমরা প্রকাশ করতে পারবো। এবার আসি অদ্ভুত সংখ্যা ৭৬,৯২৩-এ। তো অদ্ভুত সংখ্যা এটাকে বলা হয়, এটাকে বৃত্ত সংখ্যাও বলা হয়, কারণ গুণফলগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যাবে প্রতি গুণফলে 7 6 9 2 3 0 এর বাইরে কোনো অঙ্ক নেই, এবং সেইগুলো বারবার ঘুরছে। গুণফলের প্রতিটা অঙ্ক কোনাকুনিভাবে অবস্থান করছে। যেমন আমরা 7 6 9 2 3, তো এগুলো কয়েকবার লিখলাম, এটার সাথে আমরা যে কোনো অঙ্ক গুণ করি, 1 10 9 12 3 4, এগুলো দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। আমরা যে কোনো অঙ্ক গুণ করি তাহলে আমরা 7 6 9 2 3 0 এগুলোই কিন্তু পাবো। মানে যে কোনো অঙ্ক না, শুধুমাত্র এই অঙ্কগুলো দিয়ে। এখানে উদাহরণে বিজ্ঞানীরা এটাই আবিষ্কার করেছে যে এখানে এমন কিছু সংখ্যা দিয়ে গুণ করা হয়েছে, যেমন এখানে 0 7 6 9 2 3, বা বাংলায় 0 0 7 6 9 2 3। তো এটাকে এখন আমি যদি 10 দ্বারা গুণ করি, এই যে 0টা আছে না সেটা লাস্টে চলে গেল, তাহলে 7 আগে আসলো, তারপরে 6 9 2 3, এই 0টা লাস্টে চলে গেল। এরপরে যদি আবার 9 দ্বারা গুণ করি, এই যে 7টা আছে না, 7 আবার 0 সবার শেষে চলে গেল 0-এর পরে, তাহলে 6 9 2 3, 7টা লাস্টে চলে আসলো। একইভাবে এবার যদি আমি এটাকে 12 দ্বারা গুণ করি, অর্থাৎ এটাকে যদি আমরা 12 দ্বারা গুণ করি, এই যে 6টা এটা লাস্টে চলে যাবে। পরে আবার যদি 3 দ্বারা গুণ করি, 9টা লাস্টে চলে যাবে। 4 দ্বারা গুণ করলে 2টা লাস্টে চলে যাবে, অর্থাৎ বারবার মানে প্রথম সংখ্যাটা লাস্টে চলে যাচ্ছে, বারবার ঘুরতেছে। এবার আমরা যাই অদ্ভুত সংখ্যা ওই একই ৭৬,৯২৩। তো এইখানে যদি আমি 2 দ্বারা গুণ করি পাচ্ছি 1 5 3 8 4 6, তাহলে এবার 7 দ্বারা গুণ করি, একটা লাস্টে চলে যাবে। আবার যদি 5 দ্বারা গুণ করি, 5টা লাস্টে 5 এটা লাস্টে চলে যাবে। 11 দ্বারা গুণ করলে 3টা লাস্টে চলে যাবে। 6 দ্বারা গুণ করলে 4টা লাস্টে চলে যাবে। 8 দ্বারা গুণ করলে
6টা লাস্টে চলে যাবে, সরি 8 দ্বারা গুণ করলে 4টা লাস্টে চলে যাবে। এবারও একইভাবে এখানে 1,42,857। তো এই সংখ্যাটাকে 1, 3, 2, 6, 4, 5 যথাক্রমে এগুলো দ্বারা গুণ করলে প্রতিটা প্রথম যে সংখ্যাটা সেটা লাস্টে চলে গেলে পরেরটা আমরা পাবো। আবার এখানে 4 লাস্টে চলে গেলে তারপরের সংখ্যাটা পাওয়া যাবে। অর্থাৎ এখানে আমি যদি এটাকে 2 দ্বারা গুণ করি, 3 দ্বারা গুণ করার ফলে যে 4 ছিল, 4, 2, 8, 5, 7, 1, এই 4টা শুধুমাত্র লাস্টে চলে যাবে আর বাকিগুলো সেম থাকবে। তেমনিভাবে এই সংখ্যাটাকে যদি 4 দ্বারা গুণ করি, এখানকার 8টা লাস্টে চলে যাবে, 5 দ্বারা গুণ করলে এখানকার 5টা লাস্টে চলে যাবে। তারপর আমরা গুণফলটা পেয়ে যাচ্ছি। এখন আমরা দেখি 19-এর কাজসাজি। তো 19-এর গুণফলগুলোর দিকে তাকালে দেখা যাবে ক্রমান্বয়ে 1 থেকে 17 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে, তারপরে আছে উল্টো ক্রমে 9 থেকে 1 পর্যন্ত। গুণফলগুলো পরস্পরের সাথে যোগ করলে 10 থেকে 18 পর্যন্ত সংখ্যা পাওয়া যাবে। যেমন এখানে 19 লেখা হয়েছে, তারপরে যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 গুণ করা আছে। গুণ করলে কি পাওয়া যায়? 19, 38, 57, অর্থাৎ 19-এর গুণিতকগুলো। এখন যদি আমরা এই গুণিতকগুলো যেটা আমরা পাই সেটা আমরা যদি যোগ করি, যেমন 9 আর 1 যোগ করলে কী হয় 10, 3 আর 8 যোগ করলে 11, 5 আর 7, 12, 9, 6 আর 7, 13। তো এগুলো যোগ করলে আমরা 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 পর্যন্ত পেয়ে যাচ্ছি। তো এবার আমরা দেখি 9109-এর জটিল রহস্য। তো আমরা 9109 এটাকে যদি আমরা 1 থেকে 9 বার লিখি, অর্থাৎ 9 বার আমরা সিরিয়াল বাই লিখলাম। এখন যদি আমরা যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে গুণ করতে থাকি, তাহলে যে গুণফলটা পাবো সেখানে কি দাঁড়ায়? এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, বা পরেরটা কি হয় 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আবার কি হয়, এখানে 0টা বাতিল হয়ে যায়, এখানে 1 থেকে শুরু হয় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 0টা আবার এখানে চলে আসে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আবার এই লাইনটা এখানে চলে আসে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। অর্থাৎ 0, এটার পরে 9 ছিল, তারপরে 1-এর পরে আবার এই 0টা এখানে আসলো, 9 এখানে আসলো, অর্থাৎ এই লাইনটা ঘোরাফেরা করতেছে। এবার আমরা ঘন ও বর্গের একটা সম্পর্ক জানব। যেমন আমরা একটা সংখ্যা যদি চুজ করি n, তো n কিউব করলাম, তার পরবর্তী সংখ্যা নিলাম n+1 কিউব, তার পরবর্তী সংখ্যা নিলাম n+2 হোল কিউব। তো এভাবে করে আমরা যত দূর যেতে চাই n+3 কিউব, n+4 কিউব, তো ইচ্ছা মতো গেলাম। ঠিক ততটুকুই যদি আমরা n+1, n+2 অর্থাৎ ওই সংখ্যাগুলো যোগ করি, তার উপর স্কোয়ার করি, তাহলে একই মান পাবো। যেমন আমি যদি দেখাই 1-এর উপর কিউব দিলাম, অর্থাৎ n এর মান যখন আমি 1 নিলাম, একটা সংখ্যা 1-এর উপর কিউব দিলাম, ওটা ইকুয়াল টু বলতে পারছি 1 স্কোয়ার। এখন আমি কি করলাম 1 কিউব প্লাস 2 কিউব করলাম, এটার যে মান হবে, আমরা যদি এই যে দুটো সংখ্যা যোগ করি তার উপর বর্গ করি, তাহলে সেম মান হবে, অর্থাৎ 1 + 2 হোল স্কোয়ার। এখানে যদি আমরা 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব করে যদি যোগ করি, যে মানটা পাবো 1 + 2 + 3, অর্থাৎ শুধুমাত্র সংখ্যাগুলো যোগ করে যদি বর্গ করি সেম মান পাবো। এখানেও তেমনি 1, 2, 3, 4 কিউব করে আমরা যদি যোগ করি, যে মানটা পাবো শুধুমাত্র 1, 2, 3, 4 যোগ করে স্কোয়ার করলেই একই মান পাবো। এখন আমরা দেখি ম্যাজিক ফ্যাক্টোরিয়াল। আমরা কি জানি n ফ্যাক্টোরিয়াল মানে কি, n × n - 1, n - 2, n - 3 এভাবে যেতেই থাকবে, শেষ হবে না। শেষ হবে যখন লাস্টে 1 চলে যাবে। তো আমরা 1 × 1 ফ্যাক্টোরিয়াল এটা সমান কি লিখতে পারি, 2 ফ্যাক্টোরিয়াল - 1। আবার 1 × 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 × 2 ফ্যাক্টোরিয়াল, এটা সমান আবার কি লিখতে পারি, 3 ফ্যাক্টোরিয়াল - 1। আবার 1 × 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 × 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 × 3 ফ্যাক্টোরিয়াল, এটাই করলে বলতে পারি আমরা 4 ফ্যাক্টোরিয়াল - 1। অর্থাৎ আমরা যত সংখ্যক, অর্থাৎ যদি আমরা 5 বার এরকম করি, 5 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত লিখে যোগ করি, অর্থাৎ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 ফ্যাক্টোরিয়াল, এভাবে যদি আমরা লিখে মানগুলো যোগ করি, সেটা পরবর্তী সংখ্যার অর্থাৎ 5 পর্যন্ত নিলাম, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল, তার সাথে 1 মাইনাস করে দেবো জাস্ট। আমরা যদি n সংখ্যক সংখ্যা যোগ করি, তাহলে এখানে হবে
n+1 ফ্যাক্টোরিয়াল -1। এখন আমরা যাব 1089 এর রহস্য। তো আমরা দেখি 1089 এটাকে যদি আমরা 1089কে যদি আমরা 1 দ্বারা গুণ করি এটা পাই, 1089কে যদি 2 দ্বারা গুণ করি এটা পাই, এভাবে 3 4 5 6 7 8 9 দ্বারা গুণ করলে এগুলো পাওয়া যায়। এখন দেখা যাচ্ছে এই যে লাস্টের লাইনটা এটা আমি পেয়ে গেছি প্রথম লাইনে, এই লাইনটা এটা পেয়ে গেছি এই লাইনে, অর্থাৎ এখানে এ বি সি ডি এগুলো এক একটা ধরে নেওয়া আছে, অর্থাৎ ধরে নেওয়া আছে এই লাইনটা এ, এই লাইনটা বি, এই লাইনটা সি, এই লাইনটা ডি। এখন আমি এটাকে উল্টো করে দিলাম, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কই আমি উল্টো করে দিলাম, অর্থাৎ এই সংখ্যার প্রত্যেকটা অঙ্ক উল্টো করে দিলাম, এই সংখ্যাটা প্রত্যেকটা অঙ্ক উল্টো করে দিলাম, তাহলে আমরা এগুলো পাচ্ছি। অর্থাৎ এখানে এবিসিডি, এখানে ডিসিবিএ করে লেখা হয়েছে। এখন লাস্টের লাইনটা দেখা যাচ্ছে প্রথম লাইনে পেয়ে যাচ্ছি আমরা। যদি আমরা 1089কে 1 দ্বারা গুণ করে যে সংখ্যাটা পাই সেটাকে উল্টো করে দিলে 1089কে 9 দ্বারা গুণ করলে যেটা পাওয়া যায় সেম হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছি এটা মিলল। আবার এখানকার যে দ্বিতীয় লাইন এটা আসবে এই লাইনে, অর্থাৎ উল্টো করে দিলে আমরা কিন্তু একটা সম্পর্ক পাচ্ছি। এটা উল্টো করে দিলে 9-এর সাথে গুণ করলে যেটা হয় সেটার সাথে মিলে যায়। এভাবে প্রত্যেকটাই এই পাশে করে যতগুলো সংখ্যা আছে সেগুলো উল্টো করে দিলেই আমরা 9 থেকে 9 8 7 6 5 4 3 2 1 গুণ করলে যেগুলো পাওয়া যায় সেটা পেয়ে যাচ্ছি। এবার দেখি 1-এর সাম্রাজ্য। তো 0-এর সাথে 1 গুণ করলে 0 হয়, তার সাথে 1 যোগ করলে একই হয়। এবার আমরা 1-এর সাথে অর্থাৎ 0 1 তারপরে 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5 এভাবে যদি লিখি, তার সাথে আমরা যদি এখানে প্রথমে 1 যোগ গুণ করা হয়েছে, এবার আমরা প্রতি ক্ষেত্রে 9 গুণ করতে থাকবো এবং যোগ করতে থাকবো 1 2 3 4 5 6 করলে প্রথমবার আমরা পাচ্ছি 1, তারপরে 1 1, তারপরে 3 বার 1, তারপর 4 বার 1, তারপরে 5 বার 1, তারপরে 6 বার 1, এভাবে যতবার আমরা এইভাবে করতে থাকবো ততগুলো করে 1 পাবো। এখন আমরা যাই 8-এর সাম্রাজ্য। একইভাবে আমরা প্রথমে 9 নিলাম, তারপরে 9 নিলাম, তারপরে 9 8 9 8 7 9 8 7 6 9 8 7 6 5 9 8 7 6 5 4 এভাবে করে 9 8 7 6 5 4 3 2 1 নিলাম। প্রথমবার 0 গুণ করা হয়েছে, তারপরে প্রত্যেকবার 9 গুণ করা হয়েছে আগের মতো করেই। এখানে প্রথমে যোগ করা হয়েছে 8, তারপরে 7 6 5 4 3 2 1। তো এই জায়গায় গিয়ে 0 যোগ করা হয়েছে, কারণ আমরা 8 প্রথমবার 8 একবার পেলাম, 2বার পেলাম 8, 3বার পেলাম 8, 4বার পেলাম 8, এভাবে করে প্রত্যেকবার 8 8 পেয়েছি। এখানে আমরা ডাইরেক্ট যদি 9 দ্বারা গুণ করি 8 8 পেয়ে যাচ্ছি, কোনো কিছু যোগ করতে হচ্ছে না। এখানে আবার 1 মাইনাস করা হয়েছে, আমরা এতগুলো 8 পেলাম, অর্থাৎ শুধুমাত্র 8 দিয়ে ভরা। এবার আমরা এর চমক দেখি। এর মান আমরা এইভাবে লিখতে পারি 1 + n ইনভার্স 1। তো তার উপর যদি আবার পাওয়ার n দিই, এখানে n ইকুয়াল আমরা যে কোনো 7 অঙ্কের একটা সংখ্যা ধরতে পারি। যদি ধরি আমাদের এইরকম একটা মান আসবে 2.718, অর্থাৎ আমরা এর একটা মান পাবো, কিন্তু সবসময় কিন্তু সেই মানটা সত্যি না। আমরা শুধুমাত্র একটা ধারণা করতে পারতেছি যে এর মতো একটা মান আসতেছে, প্রতিবার বা প্রতি ক্ষেত্রেই আসবে যদি আমরা n এর মান একটা 7 অঙ্কের সংখ্যা নেই এখানে, অর্থাৎ 1 + n ইনভার্স 1 পাওয়ার দিব আমরা পুরোটার উপর n। যদি আমরা করি কিছুটা এর মান, অর্থাৎ লন ভিত্তিক লগ যেটা, তো এর মান আমরা পাচ্ছি মোটামুটিভাবে এইরকম একটা সংখ্যা পাবো আমরা। অ্যাকুরেট আমরা নাও পেতে পারি। তো এবার আমরা বিস্ময়কর মৌলিক সংখ্যা লিখব। যেমন 337 একটি মৌলিক সংখ্যা, এর অঙ্কগুলো পরিবর্তন করে ইচ্ছেমতো সাজালে আরও দুটি মৌলিক সংখ্যা 733 ও 373, অর্থাৎ 733 ও 373 পাওয়া যায়। অর্থাৎ আমরা যদি 337কে কতভাবে আমরা সাজাতে পারি, 337কে 3 3 7, তো এটাকে আমরা 733 আর 373 ভাবে লিখতে পারি। তো এই দুটাও দেখা যায় মৌলিক একটা সংখ্যা। এই ধরনের সংখ্যাকে বলা হয় পারমুটেবল প্রাইম। অর্থাৎ পারমুটেবল প্রাইম এমন মৌলিক সংখ্যা যার সংখ্যাগুলোকে নিয়ে যে কোনো বিন্যাসে সাজালে পুনরায় মৌলিক সংখ্যা পাওয়া যায়, সেটাকে বলা হয় পারমুটেবল প্রাইম। তো একটা মৌলিক সংখ্যা সেটাকে আমি যতভাবে সাজাতে পারি, তো সাজালে সবগুলো সাজানোই এক একটা মৌলিক সংখ্যা পাওয়া যাবে। অপরদিকে
সার্কুলার প্রাইম একটি বিশেষ ধরনের পারমুটেবল প্রাইম। যদি কোনো মৌলিক সংখ্যাকে বৃত্তাকারভাবে সাজানো হয় এবং প্রাপ্ত নতুন সংখ্যাগুলো মৌলিক হয়, তাহলে সংখ্যাগুলোকে সার্কুলার প্রাইম বলা হয়। অর্থাৎ প্রতি পারমুটেবল প্রাইম একটি সার্কুলার প্রাইম, কিন্তু প্রতিটি সার্কুলার প্রাইম পারমুটেবল প্রাইম নয়। এখন আমরা যাই ট্রানকেটেবল প্রাইম। কোনো মৌলিক সংখ্যার বাম থেকে অথবা ডান দিক থেকে একটি করে অঙ্ক বাদ দিলে পুনরায় যদি মৌলিক সংখ্যা পাওয়া যায়, তবে সেই সংখ্যাকে ট্রানকেটেবল প্রাইম বলা হয়। এই ট্রানকেটেবল প্রাইম দুই প্রকারে হয়ে থাকে, লেফট ট্রানকেটেবল প্রাইম অথবা রাইট ট্রানকেটেবল প্রাইম। লেফট বলতে বাম পাশ থেকে আমি সংখ্যাগুলো বাদ দেবো, রাইট বলতে ডান পাশ থেকে সংখ্যাগুলো বাদ দেব। যেমন এই যে একটা সংখ্যা, এটি একটি রাইট ট্রানকেটেবল প্রাইম। যেমন আমি এই সংখ্যাটিকে যদি ডান পাশের থেকে অঙ্কগুলো বাদ দেওয়া শুরু করি, যেমন আমি 3 বাদ দিলাম, থাকে বাকিটা, তো বাকিটাও একটা প্রাইম নম্বর। আবার এটাকে আমি যদি কল্পনা করি, বা আমি যদি এখান থেকে 2টা অঙ্ক বাদ দিই, যেটা পাই সেটাও একটা প্রাইম নম্বর। আমি যদি এটাকে আবার কল্পনা করি, এই অঙ্কটা বাদ দিই, লাস্টের অঙ্কটা, যেটা পাই সেটাও একটা প্রাইম নম্বর। তো আবার যদি বাদ দিই, যেটা পাবো সেটাও একটা প্রাইম নম্বর। এভাবে করে ডান দিক থেকে যদি বাদ দেওয়া শুরু করি, প্রত্যেকটা একটা মৌলিক সংখ্যা পাবো। 10 সংখ্যার ভিত্তিক গণনা পদ্ধতিতে লেফট ও রাইট ট্রানকেটেবল প্রাইম সংখ্যা যথাক্রমে 4260 ও 83টি। অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে যে সংখ্যা পদ্ধতিতে কথা বলি, 1 2 3 4 5 6 7 8 9 এবং 0, এগুলো ইউজ করে আমরা যে গণনা করি, সেই পদ্ধতিতে লেফট ট্রানকেটেবল প্রাইম সংখ্যা হলো 4260টি এবং রাইট ট্রানকেটেবল প্রাইম সংখ্যা হলো 83টি। তো আমরা এবার লেফট ট্রানকেটেবল প্রাইম নম্বরের একটা উদাহরণ দেখি। তো এটা একটা সংখ্যা। তো এই সংখ্যাটায় আমরা যদি লেফট থেকে এক একটা করে অঙ্ক বাদ দেওয়া শুরু করি, যতগুলো সংখ্যা পাবো সবগুলোই এক একটা মৌলিক সংখ্যা হবে। তো রাইট ট্রানকেটেবল প্রাইম সংখ্যার সবচেয়ে বড় সংখ্যাটি হলো এটা, যেটা আমরা একটু আগে উদাহরণে দেখলাম, যে ডান পাশ থেকে একটা করে অঙ্ক যদি আমরা বাদ দিই, তাহলে যেটা পাচ্ছি বা যে সংখ্যাটা পাচ্ছি সেটাও একটা মৌলিক সংখ্যা হয়। তো এটা হলো সবচেয়ে বড়। আর রাইট ট্রানকেটেবল প্রাইম নম্বর মোট আছে 83টি। তো তার মধ্যে এটা সবচেয়ে বড়, এর চেয়ে বড় আর নেই। এবার আসি টু সাইডেড প্রাইম সংখ্যা। তো যে সকল মৌলিক সংখ্যা একই সাথে লেফট ট্রানকেটেবল এবং রাইট ট্রানকেটেবল, অর্থাৎ আমরা যদি লাস্টে থেকে শুরু করে অঙ্ক বাদ দিতে থাকি, প্রত্যেকটা একটা মৌলিক সংখ্যা পাবো। আবার যদি ওইটারই প্রথম থেকে আমরা যদি বা লেফট থেকে আমরা যদি অঙ্ক বাদ দিতে থাকি, তাহলে যেগুলো পাচ্ছি সেগুলো মৌলিক সংখ্যা হবে। অর্থাৎ দুই পাশেই আমরা যদি বাদ দিতে থাকি, ডান থেকে হোক বাম থেকে হোক, আমরা যেটা পাচ্ছি সেটা মৌলিক সংখ্যা হবে। তো সেটাকে হলো টু সাইডেড প্রাইম নম্বর বলে। যেমন উদাহরণ দিলে দেখা যায় 739। তো এটার ক্ষেত্রে আমি যদি 7 বাদ দিই, 3 আর 9 পাবো। তো এটা একটা কি লেফট ট্রানকেটেবল প্রাইম। আবার যদি লাস্ট থেকে বাদ দিই 73 পাবো, তো এটা একটা প্রাইম, তো এটা রাইট ট্রানকেটেবল প্রাইম। বা আবার যদি আমরা 739 739 লিখি, তো এই ক্ষেত্রে প্রথমটা বলতে আমার ভুল হয়েছিল, সরি। তো 739 7 তো এখানে আমরা যদি 7 বাদ দেই, একটা সংখ্যা পাচ্ছি, সেটা লেফট ট্রানকেটেবল প্রাইম। আবার যদি আমি 3ও বাদ দিই, তাহলে 9 3 7 9 থাকে, 9 3 9 7 থাকে, সেটাও একটা ট্রানকেটেবল প্রাইম। আবার আমি যদি লাস্টের থেকে চিন্তা করি যে 7 বাদ দিই, সেটা একটা ট্রানকেটেবল প্রাইম হচ্ছে রাইট ট্রানকেটেবল প্রাইম। তো লেফট রাইট দুই পাশে আমরা যে কোনোভাবেই আমরা যদি বাদ দিতে থাকি, প্রত্যেকটা একটা মৌলিক সংখ্যা পাবো। লাস্টের থেকেও যদি বাদ দিতে থাকি, প্রত্যেকটায় একটা মৌলিক সংখ্যা পাবো। তো 10 সংখ্যা ভিত্তিক গণনা পদ্ধতি, অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে যে গণনা পদ্ধতি ইউজ করি, সেইখানে টু সাইডেড প্রাইম সংখ্যা মোট 15টি। এখানে আমরা একটু আগে দেখলাম যে লেফট আর রাইট কতগুলো ট্রানকেটেবল প্রাইম আছে। তো এখানে টু সাইডেড প্রাইম, অর্থাৎ দুই পাশেই যদি আমরা ইচ্ছা মতো বাম থেকে শুরু করি বা ডান থেকে শুরু করি, দুই পাশে হয় এমন মোট প্রাইম সংখ্যা আছে হলো 15টি।
তার মধ্যে সবচেয়ে বড় হলো এটা, যেটা আমরা উদাহরণে দেখলাম। এটা হলো সবচেয়ে বড় টু সাইডেড ট্রানকেটেবল প্রাইম নম্বর। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।